নমস্কার বন্ধুরা, এই ঝড় বৃষ্টির দিনে আপনারা কেমন আছেন অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। তা আমাদের এখানে তো খুবই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর কিন্তু বেশ হাওয়াও বইছে। এইটা হচ্ছে কি রবিবার দিনকার ব্লগ। রবিবার দিন সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুলে দেখি বাইরে কিন্তু একদম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর সঙ্গে কিন্তু হালকা হালকা হাওয়া বইছে। সারা রাতে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছিল আর একটু হাওয়াও ছিল। তা চলুন, যতই ঝড় বৃষ্টি হোক বাড়ির কাজরাজ রয়েছে আর রান্নাবান্না তো রয়েছেই। আর যেহেতু রবিবার সেই জন্য রান্নাবান্নাটা একটু স্পেশাল আছে। তা চলুন দেখি এবার রান্না করতে যাই। আর আজকে না আপনাদের দাদা ভাইয়েরও অফিস ছুটি আর শিনুর তো এখন গরমের ছুটি পড়ে গেছে, সেই জন্য ও তো বাড়িতেই রয়েছে। তা সকালের ব্রেকফাস্ট সেরে স্নান পুজো করে আমি কিন্তু চলে এসেছি এই যে রান্নাঘরে। আর আজ রান্না হবে এই কলমি শাক দিয়ে আর এই যে মাছ দেখতে পাচ্ছেন এই মাছ দিয়ে একটা তরকারি আর সঙ্গে রয়েছে চিকেন। এই চিকেনটা আমি একটুখানি হলুদ মাখিয়ে রেখেছি। আর যেখানে কিছু মশলা আমি কেটে নিয়েছি, ওই পেঁয়াজ রসুন আদা এইসব, আর পেঁয়াজটা একটু বেশি নিয়েছি কারণ দুপুরে চিকেন হচ্ছে আর রাতে হবে বিরিয়ানি, সেই জন্য কিন্তু পেঁয়াজটা আমি এখন বেরেস্তা করে নেব। আর এই যে একটু আলুও বেশি নিয়েছি কারণ রাতে যেহেতু বিরিয়ানি হবে সেই জন্য মাংসতে ভেবেছি একটু আলু একবারে বেশিই দিয়ে দিই। তা চলুন এবারে রান্নাবান্নাটা শুরু করা যাক। তো সবার প্রথমে যে কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা একবারে একটু বেশি দিলাম কারণ মাছগুলো না ভাজবো আর পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু করে নেব। আলু টালু যে সমস্ত জিনিস ভাজতে হবে সবগুলো নয় ভেজে নেব। তাই যেখানে কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা কিন্তু এই যে হয়ে গিয়েছে। এবার মাছটা নামিয়ে নেব আর কড়াইতে যে তেলটা রয়েছে না এই তেলের ভেতরেই আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব। রাতে যেহেতু বিরিয়ানি করব তাই ভাবলাম যে এখনই যদি পেঁয়াজটা এসব ভেজে টেজে রেখে দিই তাহলে রাতে কিন্তু শুধু ভাতটা করে দমে বসিয়ে দেব, খুব একটা ঝামেলা হবে না। সেই জন্যই এখন পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি আর একই সঙ্গে কিন্তু টুকটাক করে সমস্ত কাজবাজি করে নিচ্ছি। তাই যে পেঁয়াজটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এবারে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে বেরেস্তা করে নেব। এই দেখুন এখানে কিন্তু আমার পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আর একটুখানি ভেজে নেব না এরকম নেড়ে চেড়ে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একটু কমিয়ে দিয়েছি, পেঁয়াজটা যখন দিয়েছিলাম তখন একটু বেশি ছিল, এখন কিন্তু কমিয়ে দিয়েছি। এখানে দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিচ্ছি কারণ তেলটা একটু ঝরে গেলে তারপরে কিন্তু এটা একটা পাত্রে নামিয়ে নেব। এই যে তেলটা একটু ঝরে যেতে এটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে যে তেল রয়েছে এই তেলের ভেতরেই আমি কিন্তু মাংসর আলুগুলো না সব ভেজে নেব। এই জন্যই না প্রথমে একটু তেল বেশি দিয়েছিলাম যাতে সব কাজ ওই তেলের ভেতরেই হয়ে যায়। এই যে আলুগুলো না দিয়ে দিয়েছি, এবার এই মাংসর আলুগুলো নাও বেশ কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে এখানে দেখুন আলুগুলো না কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই আলুটা তুলে একটা পাত্রে আমি রেখে দেব। আর কড়াইতে এবারে যেটুকু না তেল রয়েছে এই তেলে কিন্তু আমি কলমি শাকের তরকারিটা রান্না করে নেব। তার জন্য তেলের ভেতর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই 5-6 কোয়া মতো রসুন। রসুনটা একটু থেতো করে দিয়েছি যাতে রসুনের ফ্লেভারটা ভালো হয়। তারপরে ওই যে কুচি করে যে আলুটা কেটে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। আলুটা একটু লাল লাল করে ভেজে নিলেই এর ভেতরে কিন্তু এবার আমি শাকগুলো না দিয়ে দেবো। তা শাক দেওয়ার আগে আমি 4টে কাঁচা লঙ্কা এখানে চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এইবারে ধুয়ে রাখা কিন্তু কলমি শাকগুলো না আমি দিয়ে দিচ্ছি। কলমি শাকের তরকারি না কে কীভাবে রান্না করেন আমি জানি না, কিন্তু আমরা এইভাবেই রান্না করি। আরও অনেকভাবেও রান্না করি, কলমি শাকে যখন চচ্চড়ি করি তখন কিন্তু এটা অন্যভাবে করি। আর এখন যেহেতু মাছের তরকারি করছি সেই জন্য এরকম করে করছি। এবার একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিলে না শাকটা খুব তাড়াতাড়ি কিন্তু মজে যাবে। এরকম ফুলে রয়েছে এটা দেখবেন এক্ষুনি একদম কমে যাবে। লবণ দিলে খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। এই দেখুন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করেছি, এতেই করে কিন্তু শাকগুলো না একদম নেতিয়ে পড়েছে। তা শাকের তরকারির ভাজা কোনো রকম দরকার নেই, সেজন্য কিন্তু একটুখানি জল দিয়ে দিলাম। আর শাকের তরকারিতে না আমরা একদম কম জল দিয়েই রান্না করি। এই অল্প একটু জল দিয়ে দিয়েছি, এবারে কিন্তু ঢাকা দিয়ে দেব। আর কিছুটা টাইম ফুটে উঠলে এটা নামিয়ে আমি মাছটা দিয়ে দেবো, ঢাকনাটা খুলে আর কি। আর ওয়েদারটা দেখেছেন কত সুন্দর, আকাশ ভর্তি একদম মেঘ আর হালকা হালকা হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে, সেই গরমটা এখন আর নেই। আর যেহেতু বৃষ্টি হয়েছিল না সেই জন্য পুকুরে দেখেছেন একটুখানি জলও বেড়েছে। এরপরে কিন্তু যতই বৃষ্টি হবে পুকুরের জল কিন্তু বাড়তেই থাকবে। তা ওয়েদারটা বেশ ভালো ছিল। তাহলে চলুন আগে রান্নাবান্নাটা শেষ করে নিই। দেখুন এখানে কিন্তু তরকারিটা ফুটতে শুরু হয়ে গিয়েছে। এবারে ঢাকনাটা খুলে নিলাম আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইবারে কিন্তু মাছগুলো না আমি দিয়ে দেবো, যাতে মাছটা মাছের যে সুঘ্রাণটা সেটা কিন্তু তরকারির ভিতর খুব ভালোভাবে চলে আসবে, মাছটাও ফুটে যাবে আর কি। এখানে দেখুন আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর ঝোল কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে, হালকা হালকা একটু ঝোল আছে আর কি।
এখানে আমার মানে এই তরকারিটা হয়ে গেছে, কলমি শাক আর মাছের তরকারিটা। তা আলুগুলো না একটু গালিয়ে দিচ্ছি যাতে মানে তরকারির ঝোলটা একটু ঘন হয়, সেই কারণে আলুগুলো না একটু করে গালিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মানে এই সময়টা একটুখানি জিরে গুঁড়ো দিতে পারেন, আমি আর দিচ্ছি না, আমি এরকমটা করেই নামিয়ে নেব। তাহলে চলুন, এবার এই তরকারি রান্না হয়ে গেছে, এখন মাংসটা রান্না করে নিই। মাংস রান্নার জন্য কড়াই গরম করে আবারও কিন্তু মানে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের ভেতরে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, আর সঙ্গে কিন্তু একটু গোটা গরম মশলাও দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম ওই 3টে মানে ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে এবার কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে মানে নরম হয়ে যায় সেজন্য কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি। এবার তাহলে চলুন ঝটপট করে কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নিই। আর ওই গোটা গরম মশলার ভেতরে না মানে এলাচ, লবঙ্গ আর ছিল দারচিনি। এই দেখুন রান্না করতে করতে কিন্তু একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আর এই বৃষ্টির ওয়েদারে রান্না করতে কিন্তু ভীষণই ভালো লাগছে, মানে যে উগ্র গরমটা সেটা আর লাগছে না। এখানে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আর এইবারে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা, যার ভেতরে মানে সমস্ত কিছু মশলা আমি একবারেই দিয়ে এটা বেটে নিয়েছি। মানে ওই আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব মানে কালারের জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো। মানে ধনেটা আমি সত্যি বাটার ওখানে দিইনি, সেজন্য এখানেই দিয়ে দিলাম, মানে জিরেটা দিয়েছিলাম শুধু। তা চলুন এবার এই মশলাটাকে ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নেব। আর মশলা সবসময় না আমি একটু ঢেকে ঢেকেই কষাই, মানে আমার কাছে মনে হয় যে মশলা ঢেকে কষালে এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা ভালো থাকে। এখানে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে। এবারে আর ঢাকছি না, মানে ঢাকবো আবারও, একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও কিন্তু ঢেকে দেবো। এরকম করে ঢেকে ঢেকে মশলা কষালে মশলার ফ্লেভারটা ভালো থাকে, সেই কারণে কিন্তু আমি এরকম ঢেকে ঢেকেই কষাই। এবারে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, আর ঢাকবো না, এরকম খোলা রেখে একটু নেড়ে চেড়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। আর মশলাটা একটু কষানো হয়ে গেলে এর ভেতরে কিন্তু মানে যে হলুদ মাখিয়ে চিকেনটা রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা কিন্তু সমস্ত মাংসের গায়ে লেগে যায়। আর মাংসের সঙ্গে মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। কারণ ঢেকে ঢেকেই আমি মাংস সবসময় রান্না করি, শুধু মাংস বলে না, সমস্ত মশলা জাতীয় খাবার কিন্তু আমি একটু ঢেকে ঢেকে রান্না করতেই বেশি পছন্দ করি। এই দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এবারে ঢাকা দিয়ে দেব, আর মাংস থেকে যে জলটা বেরোবে, এই দেখুন এখানে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এই জলটা শুকিয়ে নিলে পরেই মাংসটা কষানো হয়ে যাবে, সেই জন্য মানে অবশ্যই করে একটু ঢেকে দেওয়াই ভালো। এবারে আলুগুলো নাও দিয়ে দিচ্ছি, আলু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার মানে এবার কিন্তু খোলা রেখেই কিছুটা টাইম একটু কষিয়ে নিতে হবে, আর ঢাকবো না। এখানে দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, কারণ মাংস থেকে দেখেছেন মানে সেই জলটা শুকিয়ে এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর মাংস যখন তেল ছেড়ে দেয় তখনই কিন্তু বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। এখানে মাংস কষানো হয়ে গেছে, এইবারে দিয়ে দেব একদম টকবক করে ফুটন্ত গরম জল। খুব সুন্দর কষিয়ে নিয়েছি, এবার কিন্তু ফুটন্ত গরম জল আমি দিয়ে দিচ্ছি। আপনারা কে কীভাবে মাংস রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সাধারণত এইভাবেই রান্না করি, আরও অন্যভাবে অনেক রকমই করি, কিন্তু এইভাবে রান্নাটা মানে রেগুলার যে চিকেন রান্নাটা সেটা কিন্তু আমি বেশিরভাগ এরকম করেই করি। তাই যে একটুখানি জল আমি দিয়ে দিয়েছি, মানে গরম জল। এবারে মানে একটু ফুটে উঠলে এটা কিন্তু আবারও আমি ঢেকে দেবো, মানে আলুটা তো এখনও গলেনি, সেই জন্য কিন্তু ঢাকতে হবে। এখানে দেখুন মাংসের কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। এই যে দেখুন কত সুন্দর করে ফুটছে টকবক করে। আর ওদিকে কিন্তু একদম ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছে, মানে একদিকে আমি রান্না করছি, অন্যদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, আর মাংসগুলো নাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে দেখুন অনেকটাই ঝোল কিন্তু কমে এসছে, একটুখানি উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি, আর আলুগুলো না কিন্তু বেশ সুন্দর গলে গেছে। আর তেমন কোনো কাজ নেই, এবার একটুখানি মানে গরম মশলাগুলো ছড়িয়ে দিলেই মাংস কিন্তু আমার রেডি হয়ে যাবে। এখানে দেখুন কিছুটা টাইম কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, এবার কিন্তু আর ফোটাবো না। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। তো একটু সময় ঢেকে রেখে দেবো, তারপর কিন্তু এটা আমি নামিয়ে নেব। এখানে দেখুন মাংসের কালারটা কিন্তু খুব ভালো হয়েছে, আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। আর রাতে যেহেতু বিরিয়ানি করব সেই জন্য কিন্তু আমি খুব একটা ঝোল রাখিনি, কারণ দুপুরেই শুধু ঝোল দিয়ে মানে ভাতটা খাওয়া হবে, আর রাতে যেহেতু বিরিয়ানি হবে সেই কারণে মানে অতটা ঝোল লাগবে না, শুধু শুকনো শুকনো চিকেন থাকলেই হয়ে যাবে, মানে একটু কষা কষা আর কি।
তা চলুন এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে না আপনাদের সঙ্গে একটা মানে অন্য রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে এই মানে আগের দিন তো দেখেছিলেন যে আমি আম কেটে রোদ্রে দিয়েছি, আর সেটা দিয়েই কিন্তু আজকে আম তেল করব। তাই ভাবলাম যে আগে আম তেলটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তা এই যে কড়াইতে কিন্তু বেশ অনেকটা করেই সরষের তেল আমি দিয়ে দিচ্ছি আম তেল বানানোর জন্য। কারণ যেহেতু আম তেল, সেই জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো ওই 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে খুব ভালো করে একটু মানে মিশিয়ে নিতে হবে। আর এটা যেহেতু আম তেল, সেই জন্য এটা কিন্তু খুব একটা ফোটানোর দরকার নেই। তারপরে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, যার ভেতরে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, আর রয়েছে মানে মৌরি, আর রয়েছে পাঁচফোড়ন, আর 2টো শুকনো লঙ্কাও ছিল। মানে আগের দিন তো দেখিয়েছিলাম যে কোন মশলাটা আমি বানিয়েছি, আর সেই মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটাও একটু ভেজে নিচ্ছি, যাতে মানে লবণটার জন্য আচারটা খারাপ না হয়ে যায়। সেজন্য লবণটা ভেজে নিয়ে এইবারে কিন্তু মানে সেই শুকিয়ে রাখা আমগুলো না আমি দিয়ে দিলাম। আর এই আচারটা না আমি আগের দিনই করেছিলাম, কিন্তু সেদিন আর ভিডিও পোস্ট মানে করিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, সেজন্য আজকেই পোস্ট করছি। তা এবারে একটুখানি মিশিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। কারণ এটা যেহেতু আম তেল, সেই জন্য আমটাকে অতটা ফোটানোর কোনো দরকার নেই। এটা এবার কয়েকদিন রোদে দিলেই এটা কিন্তু খুব সুন্দর করে মজে যাবে। তো চলুন, এই যে আমার আম তেল কিন্তু এখানে রেডি হয়ে গেছে, আর কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে। আপনারা কিন্তু চাইলে এর ভেতরে আরও বেশি তেল দিয়ে দিয়ে এটা কিন্তু বানাতে পারেন। মানে এখন এটা হচ্ছে একটা মানে কাচের বয়ামে রেখে দিয়ে অনবরত তেল দিয়ে দিয়ে আম তেলটা বানাতে হবে। তো এই যে আমার আম তেল হয়ে গেছে, আর এটা কিন্তু আমি বয়ামেও ঢেলে দিয়েছি। দেখুন তেলটা কিন্তু অনেকটা মানে নিচের দিকে রয়েছে, কারণ তেল তো আমি কম দিয়েছি। মানে এটা কিন্তু পুরোটাই তেল দিয়ে ভরে দিতে হবে। তা সেটা ভেবেছি আমরা পরে দেবো, এখন আর দিচ্ছি না। তা চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো আর আজকে আমি কিন্তু বিরিয়ানির ভিডিওটা করিনি, এটা আমি পরের দিন পোস্ট করব। তা চলুন এখন, নমস্কার।